দিল্লি ক্যাপিটালস কোথাও না কোথাও একটা খুবই বড় ভুল করে ফেললো ঋষভ পান্তকে ক্যাপ্টেন দিয়ে। ঋষভ পান্ত খুব ভালো মানের প্লেয়ার, কিন্তু সে এখনো ক্রিকেটের বাইরে। চোট সেরে সে সবে মাত্র এসেছে, তো এসেই মাত্র তাকে ক্যাপ্টেন্সি দেওয়াটা সব থেকে একটা বড় ভুল হয়েছে আমার মনে হয়। কারণ ডেভিড ওয়ার্নারের মতো প্লেয়ার যখন টিমে আছে, সে কন্টিনিউ ক্রিকেটের সাথে এখনো সংযোগ আছে, সে ক্রিকেট কন্টিনিউ খেলছে, ইন্টারন্যাশনাল খেলছে, বিভিন্ন লিগ খেলছে, কিন্তু ডেভিড ওয়ার্নারকে না দিয়ে সেখানে ঋষভ পান্তকে এই মুহূর্তে দেওয়াটা দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে আমার মনে হয় এটা ভুল হতে পারে। একদম ঠিক কথা, যে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সি বড় বড় প্লেয়ার, ভালো প্লেয়ার অবশ্যই বুঝতে পারছি, কিন্তু ডেভিড ওয়ার্নার একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, যে প্রিভিয়াস সিজনও মানে ক্যাপ্টেন্সিপ করেছে। ঋষভ পান্তের ক্যাপ্টেন্সিপ দেওয়ার কারণ এটাই দিয়েছে যে হ্যাঁ তারা ওকে রিটেন করেছিল বলে এটা দিয়েছে। সবসময় কিন্তু সিম্প্যাথি কাজ করবে না। তুমি 11টা প্লেয়ার খেলাবে, ঋষভ পান্ত যে ক্যাপ্টেন, সে কিন্তু ক্যাপ্টেন তো দূরের কথা, ক্রিকেট থেকে অনেকদিন বাইরে। ক্রিকেট মাইন্ডসেট, বডি কিভাবে যাবে, খেলবে কিভাবে, মাইন্ডসেট কেমন থাকবে, বা কমিউনিকেশন কেমন হবে টিমের প্রতি, এটা আমরা একটা প্রবলেম হতে পারে মেবি। আমরা অনেক প্লেয়ারকে এরকম দেখেছি যে চোট থেকে বা যখন হঠাৎ করে টিমে কামব্যাক হয়, পারফরমেন্স অত ভালো যায় না, মোটামুটি কিছু ম্যাচ পরে গিয়ে পারফরমেন্স ঠিক হয়। তবে যদি ঋষভ পান্ত প্র্যাকটিস অবশ্যই করছে, যদি ক্লিক করে যায় তাহলে অবশ্যই ভালো। রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি যেটা করেছে, কোথাও না কোথাও দিল্লি ক্যাপিটালস এর ভালো ভেবেই করেছে। একদম, হ্যাঁ ভালো ভেবে অবশ্যই করেছে, কিন্তু আমি এখানে একটা বলি যে ক্যাপ্টেন একটা রেসপন্সিবিলিটি আলাদা হচ্ছে, অনেক বড় রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এবার ব্যাটিংটাও আলাদা। এবার ও কিন্তু ম্যাচ নেই, প্র্যাকটিস যত করো, ম্যাচের মতো কিন্তু কোনো প্র্যাকটিস বড় হয় না। ঘরোয়া ক্রিকেটে বা নর্মাল প্র্যাকটিস হলেও আইপিএল কিন্তু ভীষণ বড় গেম। তো যেখানে ব্যাটিং এ এখন কখনো মানে খেলছেই না কোনো ম্যাচ, বা খেলেই নি এখনো, ডিরেক্ট ক্যাপ্টেন একটা চাপ, তার ব্যাটিং পারফরমেন্স যদি খারাপ হয় মিডিলে, তখন যদি ঘুরে ডেভিড ওয়ার্নারের কাছে যায়, ভীষণ একটা কিন্তু রেসপেক্টফুল একটা মানে আনরেসপেক্টফুল একটা ব্যাপার হয়ে যাবে ঋষভ পান্তের জন্য। তো আমার মধ্যে শুরু থেকে ডেভিড ওয়ার্নারকে দেওয়া দরকার ছিল, যাতে ঋষভ পান্ত ভালো খেলে। হ্যাঁ, মিডিলে খারাপ হচ্ছে তখন ঋষভ পান্তকে দিলাম, কারণ সে ব্যাটিং যেমন ভালো করছে, এমনি তার উপর একটা কনফিডেন্স চলে আসবে, এটা দিলে ভালো হতো। তবে কিছু একটা ভেবে দিয়েছে। দিল্লি ক্যাপিটালস এর এখন যে স্কোয়াড আছে, তার মধ্যে থেকে যদি প্লেইং 11 বেছে নেওয়া হয়, তাহলে সেখানে ওপেন করছে ডেভিড ওয়ার্নার আর পৃথ্বী শা, 1 ডাউনে আসছে মিচেল মার্শ, 2 ডাউনে আসছে ঋষভ পান্ত, তারপরে আসছে ইয়াশদুল, তারপরে আসছে শাই হোপ, তারপরে আসছে অক্সর প্যাটেল। এই পর্যন্তই ব্যাটিং। এবার শুরু হচ্ছে টেলেন্ডার, কুলদীপ যাদব, আর্নিক নকিয়া, মুকেশ কুমার, খলিল আহমেদ, ব্যাস এটাই আমার মতে প্লেইং 11 হওয়া উচিত। প্লেইং 11 সব ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো যে প্লেইং 11 এর মধ্যে আমার যেটা বললাম আর তোর যেটা আমি বলছি, তুই ফার্স্টে ডেভিড ওয়ার্নার একদম ঠিক আমার মতে, পৃথ্বী শা থাকছে, 1 ডাউনে থাকছে মিচেল মার্শ, 4th ডাউনে যেটা আমার 4-এ থাকছে ঋষভ পান্ত, 5-এ আমি বলবো যে ইয়াশদুলের জায়গায় কুমার কুশগ্রা যারা নিয়েছে, ওকে অনেক রিসার্চ করে ওরা নিয়েছে, যে অকশনে আমরা দেখেছি ওর পেছনে অনেক দূর গেছে ওরা। হ্যাঁ, অনেক দূর গেছে। এবার আমি 5-এ ইয়াশদুলকে কেন বাদ দিলাম বা আর কুমার কুশগ্রা কেন রাখলাম, ইয়াশদুল যদি টিমটার মধ্যে থাকে, ইয়াশদুল কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান। সবসময় আমরা দেখেছি যে 9টা টিম থাকবে, 5, 4, 6, 7 কিন্তু এখানে কিন্তু ফিনিশের জায়গা, মানে এখানে তুমি শাই হোপ আর ইয়াশদুলকে দিয়ে ফিনিশ করাতে পারবে না। কিন্তু ইয়াশদুল পাওয়ার হিটার, আমরা ওকে আন্ডার 19ও খেলতে দেখেছি। ওর কাছে বিভিন্ন ভালো ভালো শট আছে, বিভিন্ন রকমের শট আছে। তো আই থিঙ্ক ও ওই পজিশনের জন্য ভালো খেলবে। পজিশনের জন্য ভালো খেলবে সেটা ঠিক একদম, কিন্তু আমরা তো কেএল রাহুলকেও টপ অর্ডার থেকে মিডল অর্ডারে নিয়ে এসেছি, সে ভালো পারফরমেন্স দিয়েছে, কারোর সাথে কম্পেয়ার নাই। কেএল রাহুল ইন্টারন্যাশনাল 10 বছর প্রায় হতে যায়। ইয়াশদুল, পৃথ্বী শা, মিচেল মার্শ, এই যে জায়গাগুলো, ইয়াশদুল কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান, ইয়াশদুল কিন্তু ফার্স্ট প্লেইং 11 নয়, ব্যাকআপ। কুমার কুশগ্রার হাতে অনেক রকম শট আছে যেখানে খেলতে পারে, পাওয়ার হিটার, এটা একটা হয়ে গেল। আর কুশগ্রা আই থিঙ্ক ওরা সমীর রিজভির জন্য গেছিল অনেকটা, সমীর রিজভিকে পায়নি, যার কারণে ওরা কুশগ্রাকে নিয়েছিল একদম। এবার তারপরে আসছে স্টাফস, যে স্টাফস ইস্টার্ন সানরাইজের হয়ে ভালো খেললো বছর, এসএ লিগটা ভালো খেলেছে, কিন্তু শাই হোপও স্ট্রং ব্যাটসম্যান। এবার আমি বলি শাই হোপ কিন্তু ব্যাকআপে আসছে, শাই হোপকে 3rd রকম রাখা হয়েছিল, আর যদি হ্যারি ব্রুক থাকতো তাহলে স্টাফস আর শাই হোপ কারোর নাম আসতো না, হ্যারি ব্রুকই আসতো। আমার মতে হ্যারি ব্রুকের থেকে ট্রিস্টান স্টাফ যে 7-এর প্লেয়ার, সব টিমে যদি 7-এ আমরা দেখি রিঙ্কু সিং, ক্যামেরন গ্রিন,
আমদের রাসেল, হার্দিক পান্ডিয়া, জাদেজা এরা থাকছে, সাথে কিন্তু সাই হোপ কিন্তু সেম স্ট্রাইক রেট 120-30 কিন্তু সাতের প্লেয়ার থাকতে পারে না, তো স্টাফ ওখানে ভালো ফিনিশ করবে, যেখানে রহমান পোল ওদের হয়ে করতো। আর তারপরে গিয়ে খেলাচ্ছে আমাদের আকসার প্যাটেল। আকসার প্যাটেল আগের বছর দিল্লির একাই খেলেছে, আমি এটাও চাইবো যে আকসার প্যাটেল একটু উপরে খেলাক। আর অ্যাজ আ ব্যাটসম্যান আর তো জায়গা নেই, এরপরে ইম্প্যাক্ট আসবে, ইম্প্যাক্ট প্লেয়ারে আসুক, কিন্তু আকসার প্যাটেল কিন্তু প্রপার ব্যাটসম্যান, আকসার প্যাটেল প্রপার ব্যাটসম্যান। এবার যে 5টা বলার যে ওরা ঝাই রিচার্ডসনকেও নিয়েছে, আমি বলবো যে আর্নিক নকিয়ার বিরুদ্ধে যাওয়া, কারণ আর্নিক নকিয়া দিল্লির অনেক কিছু দিয়েছে। আর্নিক নকিয়াকে তো মানে একদম। না খেলানোর কোনো কথাই ওঠে না, আর্নিক নকিয়াকে ঝাই রিচার্ডসন রিপ্লেসমেন্ট হবেই না। এবার আর্নিক যদি নকিয়া, চোট হয়, খালিল তখন আহমেদ, সেটা আলাদা হবে। আর্নিক নকিয়া, খালিল আহমেদ, মুকেশ কুমার, আর আমাদের বেস্ট স্পিনার কুলদীপ যাদব। স্পিনারটাও ভালো আছে ওদের, আমাদের কুলদীপ যাদব প্লাস আকসার প্যাটেল। পেস খালিল আহমেদ অবশ্যই ভালো ইন্ডিয়ান, আর আর্নিক নকিয়া প্লাস মুকেশ কুমার ডেথ ওভার। টিমটা বেশ বেস্ট মানে কম্বাইন্ড লাগছে, যদি মিডিল অর্ডার একটু ফায়ার করে, একটু fire করে। পৃথ্বী শো, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ top order। ভালো। ঋষভ পান্ট অনেকদিন পর থেকে আসছে, জানি না কেমন কেমন খেলবে। হবে, হ্যাঁ। তারপরে বিদেশির হাতে আবার ফিনিশ চলে এসেছে আমাদের স্টাফস বা কুমার কুশগ্রা, এরা কেমন করবে ব্যাপারটা দেখার। এই জায়গায় যদি দিল্লি কিন্তু আগের বছরেও প্রবলেম হয়েছে, এইবার যদি এটা সলভ হয়ে যায় এদের জন্য, তা দিল্লি আগে যেতে পারে। আর মাস্টার মাইন্ড তো বাইরে বসেই আছে, রিকি পন্টিং, একদিকে সৌরভ সৌরভ গাঙ্গুলি, একদিকে রিকি পন্টিং। আই থিঙ্ক দুটো প্লেয়ার, প্লেয়ার বলতে পারি কি, দুটো কোচ বলতে পারি, দুটো টিম মেন্টর বলতে পারি, দুজনের এত এক্সপিরিয়েন্স ম্যাচ উইনিং এর ক্ষেত্রে, প্লাস নতুন প্লেয়ার নিয়ে তাদেরকে তৈরি করে ম্যাচ উইনিং টিম বানানোর জন্য। আশা করি এর থেকে ভালো বেঞ্চে বড় ট্যালেন্ট, লেজেন্ডারি আর কেউ হতে পারে না, যেখানে সৌরভ গাঙ্গুলি আর রিকি পন্টিং এর কম্বিনেশন যেখানে আছে। আর দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটে খুবই সাকসেসফুল। এটাই দিল্লির সব থেকে স্ট্রংগেস্ট প্লেইং ইলেভেন হওয়া উচিত, এটাতেই ওরা প্রথম 5টা ম্যাচ তো মিনিমাম খেলা দরকার আগে যাওয়ার জন্য। আর তাছাড়া রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি তো বেঞ্চে আছেই, ব্যাকবোন আছেই, যেটা ভালো বুঝবে অবশ্যই করবে। অবশ্যই, ঋষভ পান্ট, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ আছে, লেজেন্ডারি প্লেয়ার আছে, অবশ্যই ভালো। আশা করি দিল্লি কোয়ালিফাই করুক, এটা আমরা চাই। আর একটা কথা, আমাদের ভিডিওতে ভিউয়ার্স তো বাড়ছে, কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে, যারা ক্রিকেট ভালোবাসে প্লিজ শেয়ার করুন। ইউটিউবে সাবস্ক্রাইব করুন, লাইকও করুন, আর ফেসবুকে প্লিজ ফলো করুন ব্রাদার্স টক শো। প্লিজ শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।